তাহলে আমার আগের দিনের আলোচনায় আমি যেটা বলছিলাম যে নেপালের ইতিহাসটা আমরা সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করছিলাম। এবার আমি সেখান থেকে যদি এগিয়ে যাই তাহলে দেখবো যে 1950 সাল, 1950 সালে যখন এদিকে ভারত পাকিস্তান ভাগ হচ্ছে 1947 সালে, এবং সমসাময়িক সময়ে যে জাতীয় আন্দোলন গড়ে উঠেছিল, সেই জাতীয় আন্দোলন এর যে আঁচ সেটা কিন্তু নেপালের মতো রাষ্ট্র পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছিল। যদিও তাদের সমস্যাটা কিন্তু একেবারেই কলোনাইজেশন ছিল না। আমি আগের দিন সেটার ব্যাখ্যা দিয়েছিলাম, যে সগৌলি ট্রিটির কথা বলেছিলাম, এবং ব্রিটিশদের সিপাহী বিদ্রোহের সময়ে সাহায্য করেছিল বলে রানা রেজিম, ব্রিটিশদের সঙ্গে তাদের একটা ঐতিহাসিক বোঝাপড়া ছিল, যার যার উদাহরণ হচ্ছে সগৌলি ট্রিটি, যেখানের মাধ্যমে আজকে সেই সগৌলি ট্রিটির জন্য আবার একটা সমস্যা তৈরি হয়েছে। যদিও সেটা হচ্ছে পানি ট্যাঙ্কি বলে একটি জায়গা আছে, কালী বলে একটা রিভার আছে, সেই রিভারের পাশে সেই পানি ট্যাঙ্কি এলাকাটা ডিসপিউটেড ল্যান্ডের মধ্যে রয়েছে। সগৌলি ট্রিটি অনুযায়ী নেপালের আধিপত্য সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভারত সরকার ওই জায়গাটাকে স্ট্র্যাটেজিক্যালি নিজের বলে মনে করে, এবং কদিন আগেই ভারত সরকার সেখানে রাস্তা ফাস্তা ইত্যাদি তৈরি করবে বলে লোকজন পাঠিয়ে দিয়েছে করোনার মধ্যেই। নেপালের সরকার সেটা নিয়ে খুব ওয়ারিড, এবং তারা মনে করছে সগৌলি ট্রিটির শর্ত ভারত সরকার ভঙ্গ করেছে, আবার বাউন্ডারি ডিসপিউট শুরু হয়েছে। ভারতের বন্ধুদের হওয়া সত্ত্বেও সেখানে শুরু হয়েছে, এবং ভারতের দিক থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে, যখনই ভারতের সঙ্গে এরকম শুরু হয় এবং ওখানে একটা কমিউনিস্ট সরকার থাকে, তখনই চায়নার ফ্যাক্টরটা সেখানে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এবং নেপালের সঙ্গে যেহেতু চায়নার একটা সুসম্পর্ক আছে, বিশেষ করে তাদের কমিউনিস্ট সরকারের, সেই জন্য ভারতের থেকে একটা চিন্তার বিষয় হচ্ছে এই, যেহেতু বাফার স্টেট, ফলে আমার দিক থেকে যদি তার সঙ্গে বাউন্ডারি ডিসপিউট হয়, তাহলে অবশ্যই চায়নার সঙ্গে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। সেটা অন্য বিষয়, কিন্তু এটা নিয়ে আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে দুটি রাষ্ট্রের ভিতরে। তো সেই সাগৌলি ট্রিটি কিন্তু ব্রিটিশদের সঙ্গে নেপালের যে সুন্দর সম্পর্কের সমীকরণ, তার একটা সাক্ষ্য বহন করে। 1950 সালে যেটা আমি বলতে চাইছিলাম, যে সেই অর্থে তো নেপাল কখনোই পরাধীন রাষ্ট্র ছিল না, কিন্তু আভ্যন্তরীণভাবে পরাধীন ছিল। আভ্যন্তরীণভাবে পরাধীন ছিল এই কারণেই, আগের দিন আমি বলছিলাম যে জং বাহাদুর রানা ক্ষমতায় আসার পর প্রথম যেটা করলেন, সোশ্যাল হায়ারার্কিটাকে একটা শিলমোহর দেওয়ার চেষ্টা করলেন। কিভাবে শিলমোহর দিলেন না, আমি বলছিলাম যে তোমাদেরকে, যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা প্লেইনস আর একটা হচ্ছে হিলস অ্যান্ড মাউন্টেন্স। এবং এই হিলস এবং মাউন্টেন আমি আমার বইটাতে এর ডায়াগ্রাম তৈরি করে দেওয়া আছে, তোমাদের রেফারেন্স হিসেবে দিয়েছি, যে কিভাবে মানে তাগাধারী অ্যান্ড মাতোয়ালি এই দুটি সম্প্রদায়ে ভাগ করে দিয়ে দুটি গ্রুপে, একদল যেখানে বাউন, ছেত্রী এবং মানে ঠাকুরি যারা আপার কাস্ট, আর যারা লোয়ার কাস্ট সেখানে হচ্ছে যারা অ্যালকোহল কনজিউমিং ক্লাস, এইভাবে ভাগ করে দেওয়া আছে। আমি এটার বিস্তারিত এগিয়ে নিয়ে যাচ্ছি না, ইট উইল টেক টাইম। আমার বইয়েতে এর সঠিকভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে, ওটা এখানের জন্য রেফারেন্স হিসেবে দিলাম, ওখান থেকে দেখে নিও। এই যে ঘটনাটা ঘটলো, যেটাকে আমরা বলছি মুলকি আইন, এই দিস প্রমালগেশন অফ মুলকি আইন অ্যাকচুয়ালি you can say the factor behind this internal colonization, or in other words, somehow this promulgation of Mulki Ain may be considered as the event which is responsible for the internal colonization in Nepal. অর্থাৎ মুলকি আইন তৈরি করা বা তার প্রমালগেশন হওয়া, সেটা কিন্তু সেখানে ইন্টারনাল কলোনাইজেশনের পেছনে প্রধান দায়ী সেটাকে করা যেতে পারে। এই কারণেই যে তার আগে পর্যন্ত যে কাস্ট সিস্টেমটা ছিল, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছিল। আমি আগেই বলেছিলাম নেপাল কখনো ইউনিফাইড ছিল না, আলাদা আলাদা রাজাদের দ্বারা শাসিত হতো। অবভিয়াসলি প্রশাসনটাও আলাদা আলাদা ছিল সব জায়গাতে। যেহেতু প্রশাসন আলাদা ছিল, সেই জন্য কোনো ইউনিফর্ম প্যাটার্ন অফ ল সেখানে ছিল না। ওই যেটাকে আমরা বলি মানে রুল অফ ল, একটা ইউনিফর্ম রুল অফ ল সেখানে ছিল না। পরে যখন পৃথ্বীনারায়ণ শাহ কনকার করলেন চারিদিকটা, এবং করার পরে একটি ইউনিফাইড মানে নেপাল ইউনিফাইড স্টেট তৈরি করলেন,
তখন কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে তারপরে জং বাহাদুর রানা এসে এই মুলকি আইনটা করার মাধ্যমে সমগ্র দেশে এটাকে কার্যকর করলেন। ফলে সমস্ত যে এথনিক গ্রুপ রয়েছে সেই এথনিক গ্রুপগুলোর উপরই কিন্তু এটা কার্যকর হলো, এবং তাদের যে নিজস্ব যে নিয়ম কানুন ছিল সেই নিজস্ব নিয়ম কানুনগুলি কিন্তু আস্তে আস্তে অগুরুত্বপূর্ণ হয়ে উঠলো, তাৎপর্য হারালো, এবং রাষ্ট্রীয় এই এই মুলকি আইনই হয়ে গেল সেখানকার সোশ্যাল ফ্যাব্রিককে নিয়ন্ত্রণ করার জন্য প্রধান ওয়েপন বা অস্ত্র। মুশকিলটা হলো আরেকটা, 1990 পর্যন্ত সেখানে যে সেন্সাসগুলি হয়েছে নেপালে, তোমরা যদি দেখো সেই সেন্সাস রিপোর্টগুলি, none of those census reports identified any of the ethnic groups. So all the census reports till 1990 say the same thing, that Nepal is a Hindu state and there is no plurality in the nation. নেপালকে একটা হিন্দু নেশন হিসেবে গড়ে তোলা, সেটাই ছিল রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য, সেটা সেন্সাস রিপোর্ট দেখলেই বোঝা যায়। সেই জন্য আমি আমার বারে বারে লেখাতে বা বিভিন্ন জায়গায় একটা কথাই বলি যে দিস ক্যান বি কল্ড অ্যাজ দি পলিটিক্স অফ সেন্সাস। ওকে, পলিটিক্স অফ সেন্সাস রিপোর্ট। যে সেন্সাস রিপোর্ট হয়, সেন্সাস ইজ বেসিক্যালি আ মিরর। বলো। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে সেন্সাসের ওই জায়গাটা থেকে আরেকটু বলবো। হ্যাঁ, আমি বলতে চাইছি রাষ্ট্রের যে সেন্সাস রিপোর্ট, আমি বারবার যে আর্গুমেন্টটা রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে দিস সেন্সাস ইজ লাইক আ মিরর, রাইট? ইট ইজ লাইক আ মিরর অফ দ্য স্টেট। রাষ্ট্রের একটা আয়নার মতো এই সেন্সাস, জনগণনা। কারণ একটা রাষ্ট্রকে চিনতে গেলেই সেন্সাসকে ব্যবহার করে থাকি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে একটা রাষ্ট্রের যে চেহারা, তার প্রতিফলন ঘটে কিন্তু সেন্সাসের মধ্য দিয়ে। রাষ্ট্র তার জিওগ্রাফিক্যাল, তার হিস্টোরিক্যাল, তার সোশ্যাল, কালচারাল ফ্যাব্রিক, এভরিথিং ইজ reflected through census, and there is a politics in the making of census reports, which is evident from various census reports till 1990 in Nepal. 1990 থেকে পর্যন্ত নেপালে যতগুলি সেন্সাস হয়েছে, সেই সেন্সাস গুলি দেখে এই সত্যটাকে বোঝা যায় যে সেন্সাস রিপোর্ট তৈরির পেছনেও কিন্তু একটি রাজনীতি আছে। কি রাজনীতি? না, 1990 পর্যন্ত কোন সেন্সাস কিন্তু নেপালে, তো নয়েজ আসছে কোথা থেকে? এই যে 1990 সাল পর্যন্ত যে সেন্সাস গুলি হলো, সেই সেন্সাসের কোন সেন্সাসে কিন্তু একটিও এথনিক গ্রুপের কথা বললো না নেপালে, একটিও এথনিক গ্রুপের কথা বললো না 1990 আগে পর্যন্ত। সেখানে হিন্দু স্টেট বলে চালিয়ে দেওয়া হলো। 1990 যে সেন্সাস হলো, সে বলল যে নেপালেতে 59টা এথনিক গ্রুপ আছে, 59। প্রথমবার বলা হলো 59টা এথনিক গ্রুপ আছে। 2001 সালে যে সেন্সাস হলো, সেটাই বলা হলো 75টা এথনিক গ্রুপ আছে। So it increased from 59 to 75 in 2001. And in the last census report in 2011, census report offers that there are 125 ethnic groups in Nepal. So from 1990 to 2011, in those 20 years, the number of ethnic groups increased from 59 to 125. Before 1990, there was no mention of any ethnic group. So basically, the government has to say that there is absolutely no ethnic group. So Nepal is a Hindu state where there is no plurality. It's a asli Hindustan. Okay, but in 1990, the constitution recognized 559 ethnic groups. That increased up to 75 in 2001, and then it further increased to 125 in 2011. Now the question is why? Why that happened? The answer is that there is a politics of census report, which is evident from the political history of Nepal. যদি নেপালের রাজনৈতিক ইতিহাস চর্চা করা হয়, তাহলে আমরা খুব সহজেই এই পলিটিক্সটাকে ধরতে পারব। কিভাবে সেটাকে চর্চা করা যায়? 1950 পর্যন্ত সেখানে শাহ রানা রুল ছিল, আমি আগেই বললাম। প্রথমে পৃথ্বীনারায়ণ শাহ
প্রায় 100 বছরের রুল। তারপরে জং বাহাদুর রানা এসে সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া, মুলকি আইন আসা ইত্যাদি ইত্যাদি, ব্রিটিশদের সঙ্গে সাগৌলি ট্রিটি হওয়া, নেপালের নতুন চেহারা লাভ করা, কারণ প্রচুর টেরিটরি যেগুলো আগে দখল করেছিল ইনক্লুডিং দার্জিলিং, মানে কালিম্পং, কার্শিয়াং, সেই টেরিটরি, মিরিক, এগুলি সব ভারতের অংশ হয়ে উঠলো যেহেতু ব্রিটিশরা সেগুলো দখল করে নিল, কারণ দার্জিলিং এর টি এস্টেটটা তাদের খুব মানে পছন্দের ছিল ইত্যাদি। ফলে সাগৌলি ট্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ these two countries are concerned. তারপর 1950 তাহলে যারা যারা সেখানে এই রানা মনার্কির বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের কাছে যারা নেপালের তৎকালীন পলিটিক্যাল এলিটস who protested against this internal colonization, they were very much close to the freedoms fighters of India, especially আর আমাদের ভারতের ফ্রিডম ফাইটার্স বলতে বোঝা যায় কংগ্রেস। সো টপ মোস্ট কংগ্রেসম্যান যারা ছিলেন ইনক্লুডিং জওয়াহরলাল নেহেরু, তাদের খুব বন্ধুস্থানীয় ছিল কারা না, যারা নেপালে এই শাহ রানা রেজিমের বিরোধিতা করেছিল। শাহ রানা রেজিমের বিরোধিতা কারা করেছিল? যারা সেখানে এই ইন্টারনাল কলোনাইজেশনকে মেনে নিতে পারেনি। মজার কথা ছিল হচ্ছে এই শাহ রানা রেজিম যেহেতু তারা কিন্তু একটা হিন্দুত্বের নামেই মনার্কি প্রতিষ্ঠা করে চলেছিল। যদি নেপালের ইতিহাস দেখা যায়, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার ইজ দিস রেসিপ্রোসিটি বিটুইন হিন্দুইজম অ্যান্ড মনার্কি ফ্রম জেনারেশনস। মানে বহু কাল ধরেই এই হিন্দুত্ব বলবো না, হিন্দুইজম আর কি, যেটাকে বলে হিন্দু ধর্ম, এবং দুই হচ্ছে মনার্কি অর্থাৎ রাজতন্ত্র, এর মধ্যে কিন্তু একটা রেসিপ্রোসিটি ছিল। কিরকম রেসিপ্রোসিটি? একদিকে সেখানকার যে মনার্ক যারা ছিলেন, রাজরাজারা যারা ছিলেন, প্রত্যেকটা বংশে, সে আমি জয়ষষ্ঠী মাল্যর সময় থেকে সে মাল্য বংশ হোক বা শাহ বংশ হোক বা রানারা হোক, যেই হোক না কেন, প্রত্যেকজন মোনার্ক যারাই নেপালকে শাসন করেছেন, they were from high caste Hindus, right? Higher caste Hindus means আমি আগের দিনই বললাম যে তিনটে, কারণ আইদার তারা ছেত্রী, নয় তারা ঠাকুরি বেশিরভাগ ক্ষেত্রে, আর তা না হলে ব্রাহ্মণ। ঠিক আছে, তো ব্রাহ্মণদের সংখ্যা কম যারা রুল করেছে, যেহেতু বুঝতেই পারছো তাদের প্রধান কাজ কিন্তু শাসন করা নয়, তাদের কাজ হচ্ছে অ্যাডভাইজার হিসেবে রোল প্লে করা। আর মূলত শাসন কার্য করার কাজ ছিল হচ্ছে যারা ক্ষত্রিয়, তারা ক্ষত্রিয় সম্প্রদায় এখানে দুটো, একটা হচ্ছে ছেত্রী আর একটা হচ্ছে ঠাকুরি, এরাই সেখানে রাজন্যবর্গ হিসেবে রোল প্লে করেছিল। এবার কিন্তু তাদের বিরুদ্ধে যারা বিরোধিতা করলো তারাও কিন্তু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা, মানে লিডার বলতে চাইছি। অন্য সম্প্রদায়েরাও তাদেরকে হেল্প করেছে, যেরকম নেওয়ার বলে একটি সম্প্রদায় আছে, তারা মূলত বিজনেস ক্লাস। মগর বলে একটি সম্প্রদায় আছে, তারা লোয়ার কাস্ট, এরাও প্রোটেস্ট করেছে ইন্টারনাল কলোনাইজেশনের বিরুদ্ধে। কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব দানকারীরা কিন্তু প্রত্যেকেই এই কাস্ট হিল হিন্দু এলিটস বলা হয় তাদের, CHHE বলি আমরা অনেক সময়, কাস্ট হিল হিন্দু এলিটস। এই কাস্ট হিল হিন্দু এলিটস এরাই কিন্তু এই সংগ্রাম তারা করেছে ইন্টারনাল কলোনাইজেশনের বিরুদ্ধে। আমি বলেছিলাম দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির সঙ্গে নেপালের এটাই পার্থক্য, যে অন্য জায়গাতে বিদেশিদের হটাতে হয়েছে তাদের, আর এখানে স্বদেশীদের হটাতে হয়েছে। অর্থাৎ অন্যদের ক্ষেত্রে ব্রিটিশরা যেরকম কলোনিয়াল ফোর্স, এখানে কিন্তু তার ভেতরে, রাষ্ট্রের ভেতরেই তাদের কলোনিয়াল ফোর্স রয়েছে। সেই জন্য এখানে কলোনাইজেশনের চরিত্রটা আলাদা, তাই এটাকে আমরা ইন্টারনাল কলোনাইজেশন বলছি, আভ্যন্তরীণ মানে ঔপনিবেশিকতা। এই যে মনার্কি, সেই মনার্কি একদিকে যেরকম হিন্দু ধর্মের নামে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, অন্যদিকে রাজতন্ত্র কিন্তু হিন্দু ধর্মকে প্রধান ধর্ম হিসেবে প্রমোট করতো প্রতি মুহূর্তে, বিকজ অল দিস রুলার্স ইন নেপাল ওয়ার ডাই-হার্ট হিন্দুস, দে ওয়ার ডাই-হার্ট হিন্দুস। আমার সব্যসাচী বাবু, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য, তিনি আমার এমফিলের গাইড ছিলেন। তো যখন উনি
মানে ওনার সঙ্গে নেপাল নিয়ে কথা হয়েছিল প্রথমবার, আমার মনে আছে। উনি আমার একটা কথা বলেছিলেন যে উনি তো নেপাল নিয়ে বেশ কিছু রিসার্চ করেছেন, ওনার প্রচুর বন্ধু বান্ধব আছে ত্রিভুবন ইউনিভার্সিটিতে। উনি বলছিলেন যে 1998-99 এই সময়ে যখন উনি নেপাল যেতেন, তখন মন্ত্রী পরিষদের সদস্যরাও তখনকার যে রাজা বীরেন্দ্র, সে বীরেন্দ্রর পা ধুয়ে জল খেতেন। জাস্ট can you imagine all the members of the council of ministers, including the prime minister and the other ministers, they used to do it. So there was that kind of, you can say, kind of devotional aspiration সবার ভেতরে। রাজা মানে সেখানে বিষ্ণুর অবতার, মানে ইনকারনেশন অফ বিষ্ণু হিসেবে ধরা হতো রাজাকে। এতটাই সম্মান দেওয়া হতো। আমাদের এখানে সেটা হবে কখনোই? তার কারণ দেখো, ব্রিটেনেও সেটা হয় না। ব্রিটেনে সম্মান জ্ঞাপন করা হয়, সব ঠিক আছে, কিন্তু এখানে যে লেভেলে পুজো করা হতো রাজাকে, ঘন্টা বাজিয়ে সুন্দর করে। আমি যখন গেছি আমি নিজেও দেখে এসেছি কোথায় হতো, কিভাবে হতো, কিন্তু আমার কপালে সেটা হয়নি দেখা। তার কারণ হচ্ছে আমি যখন গেছি তখন রাজতন্ত্র চলে গেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং রিপাবলিক, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে একটা রাজার শাসন থেকে অবসান হয়ে একটা প্রজাতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আমি দেখতে পাইনি। কিন্তু শুভশ্রী বাবু যেভাবে আমাকে বলেছিলেন, সত্যি সেটা যদি হয়, মানে সেটা সত্যি নিশ্চয়ই উনি বলেছেন আমাকে। তার মানে এখান থেকে আমরা ইমাজিন করতে পারি যে সেখানকার যারা রাজারা ছিলেন তারা কতটা কতটা একদিকে তারা যেরকম ধর্ম, মানে চূড়ান্ত রকম ভাবে হিন্দু ধর্মের প্রমোটার ছিলেন, অন্যদিকে হিন্দু ধর্ম, বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়, তারা কিন্তু রাজাকে মনে করত ঈশ্বর, বিষ্ণুর অবতার, এবং সমগ্র রাষ্ট্রে রাজার অ্যাকসেপ্টেন্সটা ছিল সেরকম। এখনো এখনো সেখানে, মানে আমি যখন গেছি তখন সার্ভে করতে গিয়ে আমি শুনেছি রাজা ত্রিভুবন, যার নামে ইউনিভার্সিটি হয়েছে, তিনি তাদের কাছে নায়ক। উনি, তাদের বক্তব্য হচ্ছে যারা লেম্যান, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সম্প্রদায়ের লেম্যান বা ঠাকুরি, তারা প্রত্যেকটি সার্ভে, মানে কোয়েশ্চেনের উত্তরে এটাই বলেছে যে यहाँ जितना भी काम हुआ है त्रिभुवन जी ने किया है, बाद में বীরেন্দ্র जी ने किया है। তার মানে পরবর্তীকালে যে গণতান্ত্রিক সরকারগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কমিউনিস্ট হোক, নেপালি কংগ্রেস হোক, তারা যে কিছু করেছে সেটাকে তারা রেকগনাইজই করে না। বুঝতে পারছো? ফলে এটা দিয়ে আমি এটাই বলার চেষ্টা করছি যে হিন্দু ধর্ম যেরকম রাজার স্যাংশনের কারণ, তেমনি রাজাও কিন্তু মন থেকে অত্যন্ত হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং হিন্দু ধর্মকে ক্রমাগত প্রমোট করেছে। নেপালের পলিটিক্যাল হিস্ট্রি দেখলে এটা অত্যন্ত সহজে বোঝা যায়। সেই কারণে এথনিক গ্রুপগুলির যে সেন্টিমেন্ট, তাদের যে অ্যাসপিরেশন, এই মাইনরিটি এথনিক গ্রুপগুলির যে সেন্টিমেন্ট, সেটাকে প্রতি মুহূর্তে সাপ্রেস করে রাখা সম্ভব হয়েছে সেখানে। আমি সেগুলি বলবো, এগুলো নিয়ে আলোচনা করব। এখানে গায়ত্রী চক্রবর্তীর একটি বিখ্যাত কথা বলছি, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক বলে একটি ওনার প্রবন্ধ আছে। সেই প্রবন্ধে উনি একটা আর্গুমেন্ট রেখেছিলেন। উনি বলেছিলেন, মানে প্রবন্ধের টাইটেলটাই তো একটা আর্গুমেন্ট, যে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। উনি সতী নিয়ে কাজ করেছিলেন, সতীদাহ প্রথা, সতী, যে সাবঅল্টার্নরা কি সত্যি কথা বলতে পারে? ইভেন আমি আমার লেখাতেও এটা বারবার বলার চেষ্টা করেছি, ইয়েস, the subaltern cannot speak, because even if they want to speak, nobody have the patience to listen to them. আর নেপালের এক্সপিরিয়েন্স কিন্তু সেটাই বলে। এখানে যে সাবঅল্টার্ন বলতে এখানকার যে নিম্নবর্গীয় যে এথনিক গ্রুপগুলি, মাইনরিটি এথনিক গ্রুপ, তাদেরকে যদি আমরা সাবঅল্টার্ন নাম দিই, তাহলে তারা কিন্তু হিস্টোরিক্যালি যে তারা কথা বলতে পারেনি তা নয়, দে ওয়ান্টেড টু স্পিক, দে ওয়ান্টেড টু রেজিস্ট। তারা প্রতি মুহূর্তে কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করেছে, করেনি তা নয়। একাধিক ঐতিহাসিক ঘটনা তার প্রমাণ। কিন্তু ওই অমরেশ পুরীর বিখ্যাত ডায়লগ জুবান কাট দিয়া জায়গা, সেরকম তাদের কথা শোনার মতো ধৈর্য কারণ ছিল না। এক, দুই, যারা কথা বলার তারপরেও চেষ্টা করেছে, তাদের এই জুবান কাট দিয়া জায়গার মতো হয়েছে, তাদেরকে আর কথা বলতে দেওয়া হয়নি, অপ্রেস করা হয়েছে। কিভাবে প্রমাণ করা যায়? 1950-তে সেখানে ডেমোক্রেসি ইনস্টলড হলো, শাহ রানা রেজিমের বিরুদ্ধে একটা পিপলস মুভমেন্ট হলো, জন আন্দোলন হলো। যারা করলেন তার মধ্যে অন্যতম ছিলেন বিপি কোরেলা।
ঠিক আছে? এই যে বিপি কোরেলা, আমরা এখানে আমাদের বলিউডে একজন নায়িকার নাম সবাই জানি, মনীষা কোরেলা। এই মনীষা কোরেলা এই কোরেলা ফ্যামিলির মেম্বার ছিলেন। অর্থাৎ কোরেলা ফ্যামিলি কিন্তু সেখানে ইট ওয়াজ ভেরি ক্লোজ টু দি শাহ রানা রেজিম। শাহ রানা রেজিমের খুব ক্লোজ ছিল তারা। কিন্তু দে ওয়ার দি মেইন ফোর্স বিহাইন্ড দি পিপলস মুভমেন্ট ইন 1950। 1950 সালে যে পিপলস মুভমেন্ট হলো তার, এবং বিপি কোরেলা ওয়াজ দি চেয়ারম্যান অফ নেপালি কংগ্রেস। নেপালি কংগ্রেস একটি রাজনৈতিক দল যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে। খুব ইন্টারেস্টিং, 1946-এ দিল্লিতে জওহরলাল নেহরুর বাড়িতে এই দল তৈরি করা হয়েছিল। মজার কথা, কারণ ভারতে যখন জাতীয় সংগ্রাম হলো, বিপি কোরেলা যিনি নেহরুর খুব বন্ধু, তারা এসে যেটা বলবার চেষ্টা করেছে নেপালেতেও, কারণ ইনিশিয়ালি দেয়ার ওয়াজ দ্য আইডিয়া দ্যাট নেপাল ওয়ান্টেড টু জয়েন ইন্ডিয়ান ডোমিনিয়ন। বিপি কোরেলা চাইছিলেন যে ভারত তার অংশ হোক, কিন্তু কোনো এক অজানা ঐতিহাসিক কারণে সেটা হয়নি। তো সেটা নিয়েও অনেক লেখালেখি, অনেক কিছু আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। নেহেরু ইনভলভমেন্ট, নানান কিছু আছে। কিন্তু যাই হোক, নেহেরু কোনোভাবে চাইছিলেন যে নেপালের সঙ্গে আমাদের সম্পর্কটা এমনই থাকুক যেটা চায়নার মতো ফোর্সকে প্রতিহত করতে আমাদের সাহায্য করে। যদিও উনি চায়নাকেও বন্ধু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, পঞ্চশীল সই টই করেছিলেন ইত্যাদি। ফলে নেপালের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভারতের কাছে খুব প্রায়োরিটি ছিল। সেই কারণেই নেপালে এই ইন্টারনাল কলোনাইজেশন থেকে যে মুক্তি হোক, মুক্তি সংগ্রাম যেটা হবে পিপলস মুভমেন্ট, সেটাতে কিন্তু ভারত বন্ধুর মতো ভূমিকা পালন করেছিল। নেপালি কংগ্রেস দল ভারতবর্ষে তৈরি হলো, এবং তারা 1950-এ যে বড় 1949-এ যে বড় রকমের আন্দোলন গড়ে তুললো, তারই ফলশ্রুতি হিসেবে 1950 সালে সেখানে যেটা করা হলো, রাজতন্ত্রকে পুরোপুরি উৎখাত করা হলো না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। They didn't get rid of the monarchy. Monarchy was in existence. কিন্তু মনার্কি কি হলো, শাহ আর রুলাররা যারা থাকতেন তাদেরকে কি করা হলো, দে বিকেম দি ডি জুডি অথরিটি। এবং সেখানে যে প্রাইম মিনিস্টারশিপ সিস্টেম চলে আসছিল রানা বংশের, তারা সেই রানা, আসলে দিস ওয়াজ এ কনস্পিরেসি ইনফ্যাক্ট, ইউনো। তোমাদের জং বাহাদুর রানার কথা বলছিলাম, যে জং বাহাদুর রানার যখন উত্থান ঘটলো, শাহ রুলাররা যারা চূড়ান্ত সোভারেন ছিল তার ক্ষমতাটা দখল করে নিল এবং তাদেরকে ডি জুরি অথরিটিতে পরিণত করলো। এবার কি করলো, বিপি কোরেলার সঙ্গে, যেহেতু বললাম শাহ রুলারদের অত্যন্ত হৃদ্যতা ছিল, তারা কিন্তু একসঙ্গে একটা কনস্পিরেসি খেলা চললো, এখানে একটা চক্রান্তের খেলা চললো। ঠিক আছে, এবং এই সেই চক্রান্তের স্বরূপ যেটা হলো, এই প্রাইম মিনিস্টারশিপটা চলে গেল রানা রুলারদের কাছ থেকে। শাহ রুলাররা যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকলো, রাষ্ট্রের অফিসিয়াল হেড তারাই থেকে গেল, কিন্তু নিয়মতান্ত্রিক হিসেবে থেকে গেল। ঠিক আছে, বদলে এই শুধু প্রাইম মিনিস্টারশিপের যে ব্যাপারটা ছিল, মানে গভর্নমেন্ট পরিচালনাও যেটা রানারা করতো, সেই ক্ষমতাটা অ্যাকচুয়ালি চলে গেল। ফলে দিস ওয়াজ ইউ ক্যান সে অ্যান্টি রানা স্ট্রাগল। মানে অনেকেই শাহ রানা রেজিমকে উৎখাত করে দেওয়া হলো বলে এক কথায় হিস্টোরিয়ানরা লিখে দেন, কিন্তু সেই ঘটনাটা তা নয়। শাহ রুলাররা বিকেম দ্যাট, এবং শাহ রুলারদের মনে একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটা 10 বছর পরে বোঝা গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, 1950 সালে যখন তাহলে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলো, বিপি কোরেলা হয়ে গেলেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এবং তার মানে এইভাবে 9 বছর কেটে গেল, 1950 থেকে 59 পর্যন্ত ডেমোক্রেসি ছিল নেপালে, এবং ভারতের সঙ্গে তাদের একটা অত্যন্ত সুসংহত সম্পর্ক ছিল, যেহেতু বিপি কোরেলা ওয়াজ ভেরি ক্লোজ টু নেহেরু। এদিকে নেহেরু, ওদিকে বিপি কোরেলা ইত্যাদি। 59-এ যেটা ঘটলো সেটা হচ্ছে, দেন the Shah ruler was Mahendra, and Mahendra was very much মানে close to বিপি কোরেলা। কিন্তু মহেন্দ্র এখানে একটা কনস্পিরেসি করলেন। এই মহেন্দ্রই কিন্তু 1950 সালে বিপি কোরেলাকে সাহায্য করেছিল সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে। আবার এই বিপি কোরেলাই দেখো, এই মহেন্দ্রই যেটা করলেন 1959-এ একটা কু করলেন, রয়্যাল কুপ হলো, এবং তার মাধ্যমে কি করলো, বিপি কোরেলাকে যে সরকার সেটাকে সাসপেন্ড করে দিল। Mahendra suspended, or you can say he literally hijacked the
রয়্যাল পাওয়ার, মানে গভর্নমেন্টাল পাওয়ার। সরকারটাকে পুরো সাসপেন্ড করে দিল, বিপি কোরেলার সরকারটা পতন ঘটলো। হি হাইজ্যাক দ্য ডেমোক্রেসি, উনি ডেমোক্রেসিটাকেই হাইজ্যাক করে নিলেন। এবং এতে দেখো ওনার যে কনস্পিরেসি 10 বছর আগে শুরু হয়েছিল, সেই কনস্পিরেসিটা পূর্ণতা পেল। বিপি কোরেলাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলো, তাকে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলো রানাদের সরানোর জন্য। তারপরে ঠিক 9-10 বছর পরে ঝোপ বুঝে কোপ মারা হলো, এবং সেখানে উনি ডেমোক্রেটিক গভর্নমেন্টকে সাসপেন্ড করলেন। তাই শুধু করলেন না, নেপালি কংগ্রেসকে সাসপেন্ড করে দিলেন, বললেন যে কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না, ইট ইজ সাসপেন্ডেড। ততদিনে 1956-এ সেখানে মাওয়িস্ট পলিটিক্যাল পার্টিও প্রতিষ্ঠিত হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি, যেটাকে বলা হয় সিপিএন, মানে নেপালি কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল বলা হয় মাওয়িস্ট যারা। কারণ ওইদিকে তোমরা লক্ষ্য করো 1949-এ ওদিকে চীনেতে, সেখানে মাও সেতুংয়ের নেতৃত্বে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সেখানে সোশ্যালিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মাওবাদী যে আদর্শে তখন প্রসারণ ঘটছে চারিদিকে, তার দ্বারা প্রভাবিত হয়ে 1956-এ সেখানেও মানে নেপালেতেও কিন্তু কমিউনিস্ট পার্টি তৈরি হয়ে গেছিল। 59-এ এসে মহেন্দ্র কি করলেন তাহলে, এক মহেন্দ্রক্ষণে আমি বলবো ক্ষমতা দখল করে নিলেন, ডেমোক্রেটিক সরকারকে রিজেক্ট করে দিলেন, ডেমোক্রেটিক ফোর্সগুলিকে রিজেক্ট করলেন, নেপালি কংগ্রেসকে সাসপেন্ড করলেন, সমস্ত কমিউনিস্ট পার্টিগুলিকে সাসপেন্ড করে দিলেন, এবং উনি একটা নতুন ব্যবস্থা চালু করলেন, কনস্টিটিউশনটাকেও বাতিল করে দিলেন। 1950-তে যে ডেমোক্রেটিক কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেখানে, ফার্স্ট কনস্টিটিউশন অফ নেপাল, দ্যাট ওয়াজ অলসো রিজেক্টেড। 1959-এ নতুন কনস্টিটিউশন লেখা শুরু হলো, এবং নতুন সিস্টেম তৈরি করা হলো রাষ্ট্রের জন্য, দ্যাট ইজ কল্ড পিপিএস, পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম। The system which installed in 1959, it is called partyless panchayat system. This is a very interesting. Partyless, why? Because all those political parties were suspended. Political party ke suspend kore dewa hoyeche. That is why it is partyless system. Panchayat system means the entire state. স্যার পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম এটা কত সালে হলো? 1959 onwards, 1959 সালে মহেন্দ্র এসে ক্ষমতা দখল করে এটা করলেন। এবং এই যে পঞ্চায়েত সিস্টেম কেন, কারণ দ্য এন্টায়ার কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু স্মল পঞ্চায়েতস, ছোট ছোট পঞ্চায়েতে ভাগ করে দেওয়া হলো সমগ্র রাষ্ট্রকে। এগুলোকে ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল বলা হতো, ভিডিসি, ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল, গ্রাম উন্নয়ন কি বলবো পর্ষদ, এগুলো ছোট ছোট পঞ্চায়েতে ভাগ করে দেওয়া হতো। এবং রাজা নিজের হাতে রাখলেন সমস্ত ক্ষমতা। নেপালের যে আর্মি তাকে বলা হয় রয়্যাল আর্মি, রয়্যাল আর্মির হাতে প্রচুর ক্ষমতা তুলে দেওয়া হলো। এবং এই ভিডিসি গুলো কে, কারা তার দায়িত্বে থাকবে, কি বোর্ড হবে, এই সমস্তটাই ডিসিশন নিতেন রাজা। রাজা মহেন্দ্র থাকলেন সবকিছুর ঊর্ধ্বে। এই সিস্টেমটা চললো 1990 পর্যন্ত, অর্থাৎ 1959 থেকে 1990 পর্যন্ত। এবং পর্যায়ক্রমে দুটি জিনিস এই সময় উনি করলেন কি না, ওনার ক্ষমতা যেটা, উনি ইতিহাসটাকে ভালো করে চর্চা, মানে ইতিহাসটাকে ভালো করে মাথায় রেখেছিলেন, যে শাহ রুলাররা যেহেতু দুর্বল হয়েছিল বলেই রানারা ক্ষমতা দখল করেছিল এক সময়। পৃথ্বী রানার না, সরি, জাং বাহাদুর রানার মতো রুলারের আবির্ভাব ঘটেছিল, বা পরবর্তীকালে ডেমোক্রেটিক একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল রাষ্ট্রে, পাশে ভারতের মতো রাষ্ট্র স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, এগুলো দেখা দেখি সেখানে গণতন্ত্রের প্রবেশ ঘটেছে। তো এই সম্ভাবনাগুলো যেন ভবিষ্যতে না হয়, এই জন্য দুটো জিনিস উনি শুরু করলেন। কি না, উনি শুরু করলেন একটা প্রসেস, যে প্রসেসটাকে আমি আমার লেখাতে হিন্দুয়াইজেশন বলেছি। এটা আগে কেউ কখনো কিছু বলেনি, আমি এটাকে মনে করি ইটস আ প্রসেস অফ হিন্দুয়াইজেশন। উনি সেটার নাম দিলেন নেপালাইজেশন, যেটা হচ্ছে নেশন বিল্ডিং। উনি বললেন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে স্টেট বিল্ডিং আর নেশন বিল্ডিং। নেপালে শুরু হলো নেশন বিল্ডিং। কিরম নেশন বিল্ডিং? একটা অদ্ভুত নেশন বিল্ডিং। কি না, ওয়ান নেশন ওয়ান স্টেট তৈরি করতে হবে। এবং ওয়ান নেশন ওয়ান স্টেট তৈরি করতে গিয়ে একটা দেশ, তার একটা ভাষা, একটা পোশাক, একটা ধর্ম, এগুলো করতে হবে। ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান অ্যাটায়ার, ওয়ান রিলিজিয়ন, এগুলো থাকতে হবে। এটা করার শুরু করলেন, এবং সেটার নাম দিলেন নেপালাইজেশন, নেপাল থেকে নেপালাইজেশন। তাহলে নেশন বিল্ডিং এর যে নাম দিলেন সেটা হচ্ছে নেপালাইজেশন। কি করলেন?
1950 থেকে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে যে রেডিও ব্রডকাস্টিং হতো, তখন রেডিও ছিল, টেলিভিশন আসেনি, সেগুলো 3টে ভাষাতে করা হতো। একটা হচ্ছে নেপালি, 2 হচ্ছে ইংরেজি, 3 হচ্ছে হিন্দি। কারণ নেপালি ছাড়াও নেপালি ভাষায় দেশের অলমোস্ট 50-60% লোক কথাবার্তা বলতেন আর কি, বলেন না, বলতেন। এবং বাদ বাকি পপুলেশন নানান রকম ভাষায় কথা বলতেন, তার মধ্যে ভোজপুরি, আওয়াধি, হ্যাঁ, নেওয়ারি, দেয়ার আর সো মেনি ল্যাঙ্গুয়েজেস। তো এগুলো ছিল, দিহাতি। তো সেই জন্যে 3টে ভাষায় ব্রডকাস্টিং হতো, একটা ইংরেজি, একটা নেপালি, আর একটা হচ্ছে হিন্দি। উনি এসে বললেন 1959-এ, যখন পিপিএস শুরু হলো, পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম, বললেন ব্রডকাস্টিং হবে একটি ভাষাতে, কি? নেপালি ভাষা। কারণ রাষ্ট্র অনলি প্রমোটস নেপালি ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্র কেবলমাত্র নেপালি ল্যাঙ্গুয়েজকে প্রমোট করবে। 2 নম্বর কি না, ন্যাশনাল অ্যাটায়ার, যত সরকারি কাজকর্ম থাকবে সেখানে সেই পোশাকে আসতে হবে। যেরকম আমরা ড্রেস কোড করে দিই, যদি সেরকম ওখানে ড্রেস কোড করে দেওয়া হলো। ন্যাশনাল অ্যাটায়ারের একটা ছবি আছে আমার কাছে, তো নেই, মানে দেখাতে পারছি না এখানে জুমের মাধ্যমে, ক্লাসে হলে দেখাতাম। নেপালের যে জাতীয় পোশাক, সেটা বলে দেওয়া হলো, এটা হচ্ছে জাতীয় পোশাক, যত সরকারি কাজকর্ম সেখানে এটা পরে আসতে হবে। ব্যাস, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে যেটা, যে ধর্ম, অর্থাৎ কেবলমাত্র রাষ্ট্রের ধর্ম হবে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম। এবং হিন্দু ধর্মকে আবার চূড়ান্ত রূপে প্রমোট করা শুরু হলো। ইভেন এই নেশন বিল্ডিং এর নামে এমন হলো, বহু যারা খুব সরকারের মানে রাজার পছন্দের লোক, তারা নিজের টাইটেলের শেষে নেপাল শব্দটা ব্যবহার করতে শুরু করলো। যেরকম ধরো মাধব রাও নেপাল, তার অরিজিনাল নাম ছিল মাধব রাও, লাস্টে নেপাল। তো এটা হাস্যকর শুনতে, কিন্তু সবাই, আমি যে নেপালি, আমি যে, যেরকম এনআরসির সময় এটা খুব রেলিভেন্ট, আমি ভারতীয় সেটা প্রমাণ করার জন্য যদি আমার সারনেমের সাথে একটু মানে ভারতীয় কোনো এলিমেন্ট জুড়ে দিই আর কি, সেরকম ব্যাপার। তো যারা রাজার খুব ফ্যান, যারা একটু তেল মারতে পছন্দ করতো রাজাকে, তারা নিজের টাইটেলের সঙ্গেই আবার সংশোধন করে সেখানে এই নেপাল শব্দটা জুড়ে দিতে শুরু করলো। তো এই সব ঘটনা ঘটলো সেই সময়। কিন্তু 1990-তে এসে এবং আমি অবভিয়াসলি সে সময় যে সেন্সাস রিপোর্ট হয়েছে, সেখানে প্লুরালিটি এসবের কথা কিছু গল্পই নেই। নেপাল চূড়ান্ত হিন্দু স্টেট, এটাই প্রচার করা হলো গোটা বিশ্বে। অথচ সেখানে সোশ্যালি যে কি লেভেলের প্লুরালিটি আছে, সেটা আজকের সেন্সাস রিপোর্ট দেখেই বোঝা যায়। আজকের সেন্সাস রিপোর্ট 125টা এথনিক গ্রুপের কথা বলে। দিস ইজ, নেপাল ইজ আ হাইলি প্লুরাল স্টেট, হাইলি প্লুরাল স্টেট। আমি যখন অস্ট্রেলিয়াতে গিয়ে এটা বলেছিলাম, 125টা এথনিক গ্রুপ, সবাই মাথায় হাত, তাই নাকি? এটা তো একটা মনো এথনিক নেশন, সবাই জানতো। কিন্তু দিস ইজ হাইলি পলি এথনিক নেশন, মাল্টিকালচারাল নেশন। 1990-তে কি হলো, এই পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম, এটা যেহেতু অথরিটেরিয়ান সিস্টেম ছিল, এর বিরুদ্ধে একটা জন আন্দোলন শুরু হলো। কারণ পলিটিক্যাল পার্টিগুলো সাসপেন্ডেড ছিল, ফলে তারা আন্ডারগ্রাউন্ড ছিল, তারা যে একেবারে মিলিয়ে গেছে তা নয়। নেপালি কংগ্রেস বলো, নেপালি কংগ্রেস মূলত তরাই অঞ্চল থেকে অপারেট করতো সে সময়, যেহেতু ভারতের সঙ্গে ওপেন বর্ডার ছিল, ফলে ভারতের ল্যান্ডকে খুব ব্যবহার করতো তারা, করে এখান থেকে কিন্তু তাদের রাজনৈতিক দলের কর্মসূচি পালন করত। ফলে যেটা আজকের মধেশ বা এই তরাই রিজিয়ন, সেই রিজিয়ন ইট ওয়াজ ভেরি মাচ ইউটিলাইজড বাই দেন নেপালি কংগ্রেস বিটুইন 1959 টু 1990, এই সময়ের মধ্যে। অন্যদিকে যারা মাওয়িস্ট দল ছিল, যে আজকের যে লিডারের নাম তোমরা সবাই শোনো, প্রচন্ড, ইনি মোটামুটি 60 অনওয়ার্ডস এনার উত্থান। এবং ইনি যেটা করলেন সেটা হচ্ছে, হি ওয়াজ ভেরি ক্লোজ টু মাও জেদং। মাও জেদং এর থেকে উনি অনেক সাহায্য নিয়েছেন। এবং মাও জেদং এর একটা ফেমাস থিওরি ছিল, মাস লাইন থিওরি। এই মাস লাইন থিওরিটা উনি খুব অসাধারণ অ্যাপ্লাই করেছিলেন, যেটাকে আমরা বলি গেরিলা ওয়ারফেয়ার। উনি এই সময়ে যখন মাওয়িস্ট ফোর্সটা সাসপেন্ডেড ছিল, তারা কি করতো, আন্ডারগ্রাউন্ড থেকে, অর্থাৎ লুকিয়ে চুরিয়ে জঙ্গলে থেকে, তারা কিন্তু নানান অস্ত্র শস্ত্রের সাহায্য পেত মাও জেদং এর কাছ থেকে, টাকা পয়সা। গরিব এথনিক গ্রুপ যেগুলো, যারা পুয়ার, আন্ডার পভার্টি মানে আন্ডার প্রিভিলেজড সেকশন, যারা মানে খুবই ওই যে মাতওয়ালি যাদেরকে আমি বলেছিলাম, মদ্যপান করে, যারা নিম্নবর্গীয় এথনিক গ্রুপ, তাদেরকে সিলেক্ট করে করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। যারা অশিক্ষিত, যারা খিদে মানে ক্ষুধায় স্টারভেশনের মধ্যে থাকে ইত্যাদি, তাদের হাতে।
এবং তাদেরকে বোঝানো হলো যে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের কাউন্সিলিং চালানো হলো দীর্ঘদিন ধরে, এবং একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা অ্যান্টি স্টেটিস ফোর্স তৈরি করা হলো, যেটাকে আমরা বলি কমিউনিস্ট ফোর্স, মানে ওখানকার যে মাওয়িস্ট ফোর্স। এই মাওয়িস্ট ফোর্স এমন স্ট্রং একটা মাওয়িস্ট ফোর্স তৈরি করা হলো যাতে রাষ্ট্রের মধ্যে, মানে রাষ্ট্রের বিরুদ্ধে একটা চূড়ান্ত আন্দোলন করে তোলা যায়। তো ওনার কাজ ছিল এই পার্টিলেস পঞ্চায়েত সিস্টেমের পিরিয়ডে এইরকম একটা ফোর্স শুরু করা। তার উদাহরণ কি, 1996-এ আমরা দেখলাম যে মাওয়িস্ট ইনসার্জেন্সি শুরু হয়ে গেল, তারা স্টেটের সঙ্গে লড়াই, এবং নেপালে গৃহযুদ্ধ শুরু হলো, সিভিল ওয়ার, 2006 সাল পর্যন্ত যেটা চললো 10 বছর ধরে। ফলে এটা তার একটা এক্সপ্লোরেশন। ফলে দু রকম হলো, একটা হচ্ছে ওরা মাওয়িস্টরা ওরকম গেরিলা ওয়ারফেয়ারের প্রস্তুতি শুরু করলো আন্ডারগ্রাউন্ডে থেকে, আর নেপালি কংগ্রেস ভারতের দিকে থেকে এদিক থেকে চেষ্টা করলো যে রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ইত্যাদি নেওয়া। 1990-তে একটা নেপালে ম্যাসিভ পিপলস মুভমেন্ট হলো, যেটাকে বলা হয় ফার্স্ট জন আন্দোলন, বা নেপালি ভাষায় বলে জন আন্দোলন। জন আন্দোলন এক ওরা বলে, মানে পিপলস মুভমেন্ট হলো, এবং সেখানে মানে শিক্ষক, ছাত্র, আপামর জনসাধারণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রাম করলো। অ্যাজ এ রেজাল্ট কি হলো, মহেন্দ্রর এই তৈরি করা এই যে পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম সেটা ব্রেক করে গেল, এবং রাষ্ট্র বাধ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সো ডেমোক্রেসি ব্যাক এগেইন। সো ওয়েলকাম ব্যাক ডেমোক্রেসি হলো 1990-তে। 1990-তে ডেমোক্রেসি ওয়াজ রিইনস্টলড, এবং তখন যে সেন্সাস রিপোর্ট হলো, সেন্সাস রিপোর্ট প্রথমবার রিকগনাইজ করছে নেপাল অ্যাজ মাল্টি লিঙ্গুয়াল মাল্টি এথনিক নেশন। নেপালের যে কনস্টিটিউশন 1990, সেই কনস্টিটিউশন নেপালকে একটি হিন্দু স্টেট বলছে না, কিন্তু হিন্দু অবশ্যই হিন্দুইজম থাকছে, কিন্তু সেখানে মাল্টি এথনিক মাল্টি লিঙ্গুয়াল স্টেট কথাটা যুক্ত হলো সেখানকার প্রস্তাবনায় সংবিধানের। এবং সাথে সাথে সেখানকার যে সেন্সাস রিপোর্ট এলো, সেই সেন্সাস রিপোর্টে কিন্তু প্রথমবার 59টা এথনিক গ্রুপের এক্সিস্টেন্সের কথা বলা হলো, এবং ডেমোক্রেসি সেখানে প্রতিষ্ঠা হলো। কিরকম ডেমোক্রেসি প্রতিষ্ঠা হলো, রাজতন্ত্রকে কিন্তু রেখে দিয়ে ডেমোক্রেসি প্রতিষ্ঠা হলো, রাজতন্ত্রকে বাদ দিয়ে হলো না। তখনও রয়্যাল আর্মির যে ক্ষমতা, রয়্যাল আর্মির যে অধিকার, সেটা কিন্তু রাজার হাতে রয়ে গেল। এটা একটা হলো। গণতন্ত্র এলো, কিন্তু সেখানে গণতন্ত্র এলো, সরকার প্রতিষ্ঠার কথা বলা হলো। কেন, তার কারণ আমি একটু আগেই বলছিলাম, যে সেখানকার যারা উচ্চবর্ণ সম্প্রদায়, তারা কিন্তু রাজা এবার রাজতন্ত্রকে রিজেক্ট করে দেওয়ার মতো জায়গায় তারা ছিল না, বিকজ দে অল ওয়ার ডাই হার্ট হিন্দুস, এবং দে রিগার্ডেড দ্য কিং অ্যাজ দি ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু। সো গোয়িং এগেইনস্ট দি কিং ওয়াজ লাইক গোয়িং এগেইনস্ট দ্য গড। তাদের কাছে এই যে চিন্তা ভাবনা ছিল, কারণ সেখানে যে গণতান্ত্রিক আন্দোলন নেপালে, সেটা কিন্তু একটা হাইলি এলিটিস্ট ক্যারেক্টার ছিল তার। যেহেতু আমি আগেই বললাম সেখানকার এলিটরা কারা, ওই যে কাস্ট হিন্দু এলিটস, তারা যেহেতু হিন্দু এলিটস, সেই জন্য, এবং নেপালি কংগ্রেস ওয়াজ দি ডমিনেন্ট ফোর্স টিল দেন, সেই জন্যে তারা কিন্তু রাজার বিরুদ্ধে সম্পূর্ণ জিতে, তারা গণতন্ত্র চাইতো, কিন্তু কিন্তু সেটা ওই এলিটরা নিজেদের ক্ষমতা লাভের জন্য, সেটা কিন্তু মানে ট্রুলি ডেমোক্রেসি তারা চাইছে না, তারা ডেমোক্রেসি চাইছে টু অ্যাকুয়ার পাওয়ার। এবং সেই কারণে তারা রাজার বা রাজতন্ত্রের বিনাশ কখনোই চাননি, রাজতন্ত্রকে টিকিয়ে রেখেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু সেটা হলো না। হলো কি, 1996-এ 6 বছর মাত্র এই গণতন্ত্র চললো, তার মধ্যেই এই নেপালি কংগ্রেস এবং রাজার যে এই যে একটা সহজ সমঝোতা হলো, এবং গণতন্ত্র হলো রাজতন্ত্রকে টিকিয়ে রেখে, সেটার বিরুদ্ধে একটা চূড়ান্ত রকমের মাস রিবেলিয়ন শুরু হলো, যেটাকে আমরা বলছি গৃহযুদ্ধ বা মাওয়িস্ট ইনসার্জেন্সি। যারা এতদিন ধরে অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিল লুকিয়ে চুরিয়ে, যেখানে চীনের প্রচুর সাহায্য পেয়ে, এই প্রচন্ড এবার শুরু করলেন একেবারে প্রচন্ড বিক্রমের সাথে, এথনিক গ্রুপগুলোকে সাথে নিয়ে তারা মাওয়িস্ট ইনসার্জেন্সি শুরু করলেন। 1996 থেকে 2006 এই 10 বছর চললো, এবং এই 10 বছরে প্রচুর মানুষ নেপালে মারা গেল সরকার পক্ষের, এবং এই যারা মাওয়িস্ট ফোর্সেস ছিল, তারা রয়্যাল আর্মির সঙ্গে এই মাওয়িস্ট আর্মি, তাদের চূড়ান্ত সংঘাত, চূড়ান্ত লড়াই হলো এই গৃহযুদ্ধের সময়। নেপাল, দেয়ার ওয়াজ এক্সট্রিম ইনস্টেবিলিটি। রাষ্ট্রের গণতন্ত্র ওই নাম প্রতিষ্ঠা হয়েছিল 1990-তে, কিন্তু সেই গণতন্ত্র কি করে থাকবে যেখানে গৃহযুদ্ধ চলছে। 3টে ফোর্স 1990 থেকে নেপালে অপারেট করছে,
সেই সময় থেকে। একটা ফোর্স হচ্ছে মনার্কি বা প্যালেস, ২ নম্বর ফোর্স হচ্ছে সেখানকার ডেমোক্রেটিক ফোর্স, মানে নেপালি কংগ্রেস এবং অল দি ডেমোক্রেটিক পার্টিস, কারণ 1990 থেকে আরো অনেকগুলি গণতান্ত্রিক দল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বলতে পারো এথনিক পলিটিক্সের যে রমরমা, এথনিক অ্যাসারশন যেটাকে বলি, সেটা 1990 থেকে শুরু হয়েছে। কারণ গণতন্ত্র এবং এথনিসিটির একটা সম্পর্ক আছে। যদি গণতান্ত্রিক পরিবেশ পায়, তাহলে এথনিক গ্রুপগুলোর হচ্ছে জল দেওয়ার মতো, টবের গাছের মতো, যেখানে জল দিলে সে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, সেরকম গণতান্ত্রিক পরিবেশেই কিন্তু এথনিক গ্রুপগুলি ফ্লারিশ করে। কারণ গণতন্ত্র একটা প্লুরালিটির ধারণা দেয়, ইকুয়ালিটির ধারণা দেয়, এবং সেখানে রুল অফ ল এর সুযোগ দেয়, এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের সুযোগ দেয়। গণতান্ত্রিক অধিকারগুলো কিন্তু এথনিক গ্রুপগুলোকে আরো অ্যাক্টিভ করে তোলে পলিটিক্যালি। তো সেটাই হয়েছে 1990 থেকে, ফলে এথনিক পলিটিক্সও সেখানে স্ট্রং হতে শুরু করেছে। অন্যদিকে মাওয়িস্টরা এক ধরনের যে ভায়োলেন্ট এথনিক পলিটিক্স এর খেলা শুরু করলো 1996 থেকে। প্রচুর মানুষ মারা গেল 2006 পর্যন্ত। এবং সেটাই বলছি, দুটো ফোর্স, একদিকে প্যালেস, একদিকে গণতান্ত্রিক যে দলগুলি, আর ৩ নম্বর হচ্ছে মাওয়িস্ট ফোর্স। এই তিনটে ফোর্সের মধ্যে ট্রায়াঙ্গুলেশন অফ পাওয়ার শিফট, যেটাকে আমি বলেছি আমার লেখাতে, সেটা শুরু হলো। প্রথম দিকে লড়াইটা ছিল এইরকম, একদিকে ছিল গণতান্ত্রিক দলগুলি এবং রাজতন্ত্র, আরেকটা দলে ছিল মাওয়িস্ট ফোর্স। তারপরে সেই খেলাটা কিভাবে বদলে গেল, 2001-এ একটা রয়্যাল ম্যাসাকার হলো, তোমরা জানো। রয়্যাল প্যালেসের মধ্যে আততায়ীরা ঢুকে তৎকালীন রাজা বীরেন্দ্র এবং তার প্রিন্সেস ছিলেন মানে ঐশ্বর্য, এই ঐশ্বরিয়া এবং বীরেন্দ্রকে হত্যা করা হলো। রাজ পরিবারের আরো অনেকে মারা গেলেন 2001 সালে, which is known as রয়্যাল ম্যাসাকার। এবং এই রয়্যাল ম্যাসাকার কিন্তু সেখানে জনমানুষে একটা ব্যাপক পরিবর্তন ঘটালো। আমি আমার সার্ভেতেও দেখিয়েছি, লেখাতে লিখেছি। জনগণ যেখানে রাজাকে বিষ্ণুর অবতার হিসেবে মনে করতেন যে রাজার বিরোধিতা মানেই ঈশ্বরের বিরোধিতা, যখন দেখলো রাজ পরিবারের ভেতরেই রাজাও মৃত্যু হতে সম্ভব, মানে সাধারণ আততায়ী গিয়ে রাজাকে খুন করে দিয়েছে, রাজাও যখন খুন হচ্ছেন, রানীও যখন খুন হচ্ছেন, তাহলে রাজারা আর রানী এরা বোধহয় সাধারণ মানুষ। সো দেয়ার ওয়াজ দিস পারসেপশন চেঞ্জ ইন 2001। তারপর থেকে মনে করা হলো মানে ওই আয়া চাঁদ জমিন পের মতো, চাঁদ আগে চাঁদই ছিল, এবার মনে হচ্ছে না চাঁদ এবার মাটিতে এসেছে। মানে রাজার যে একটা স্টেটাস ছিল, সেই স্টেটাসটা কোথাও না কোথাও, সেই কনভিকশনটা, সেটাও কোথাও না কোথাও, সেই পারসেপশনটা কোথাও না কোথাও পরিবর্তন হলো 2001-এর পর, যেখানে রাজার যে কর্তৃত্ব, রাজার যে সোভারেন্টি, সেইটা খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হলো 2001 থেকে। এবং তখন থেকে কিন্তু রাজতন্ত্র দুর্বল হতে শুরু করলো 2001 থেকে। আমি সেই জন্য আমার লেখাতে ইরোশিয়ান অফ মানে মনার্কি ফ্রম 2001 এই কথাটা লিখেছি। মনার্কি, রাজতন্ত্রের যে ক্ষমতা, সেটা ইরোশিয়ান করছে। আমি নয়, শুধু আরো অনেক অথরও সে একই আর্গুমেন্ট দিয়েছে, যে এখান থেকে যেন রাজতন্ত্রের ক্ষমতাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই জন্য গণতান্ত্রিক যে দলগুলি, সেগুলি কিন্তু কি করলো, রাজতন্ত্রকে আস্তে আস্তে অ্যাভয়েড করলো বা ধীরে ধীরে রাজতন্ত্র থেকে দূরে সরতে শুরু করলো। 1996 থেকে 2006 পর্যন্ত যে মাওয়িস্ট ইনসার্জেন্সি হলো, 2006 এর সময়ে দেখলাম আরেকটা জন আন্দোলন হলো, সেকেন্ড পিপলস রেভলিউশন। যারা কি করতে চাইলো, সেটা হচ্ছে এই ইনসার্জেন্সিটাকে বন্ধ করতে হবে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে একটা বিরাট বড় মাস মোবিলিয়ান মানে হলো। এবং তরাই অঞ্চলের যে লবি, তারা এখানে স্ট্রং রোল প্লে করলো। সেটাকে আমরা বলি তরাই আপরাইজিং বলি অনেক সময়, যে তরাই অঞ্চল থেকে বা মাধেশি যারা, সেখান থেকে তারা বিদ্রোহ করলো। এই মাধেশি আন্দোলন আমি বলবো এথনিক আন্দোলন পড়াতে। তো মনে রেখো, এখানে একটা বিরাট পরিবর্তন হলো নেপালের ক্ষেত্রে। এবং এখানে প্রধান যে দাবিটা হলো, আগে যেরকম বারবার যে দাবিটা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু রাজতন্ত্রকে বজায় রেখে, কিন্তু এবার দাবিটা উঠলো অন্যরকম, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, রাজতন্ত্রও রাখবো না। তাহলে আগের দাবি ছিল যে এক ধরনের রাজতান্ত্রিক গণতন্ত্র বলতে পারো, এখন সেটা হলো প্রজাতান্ত্রিক গণতন্ত্র। এবং তার সঙ্গে জুড়ে গেল সেকুলারিজম, নেপাল as secular democratic republic. So there was this motto of the second people's revolution that Nepal should be transformed into a secular democratic republic in place of
মনার্কি, মানে সেই সাধারণ যে রিলিজিয়াস মনার্কি বা হিন্দু মনার্কি থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করে নিতে হবে, এটা একটা বড় দাবি ছিল এবং বাধ্য হলো তখন। ফলে অ্যাজ এ রেজাল্ট যেটা হলো 2007-8 আমরা দেখলাম নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো এবং রাজতন্ত্রকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাহলে এই যে তিনটে ফোর্সের মধ্যে যে খেলাটা চলছিল, খেলাটা শেষ হলো এবং এখানে একটা ফোর্স এখানে হেরে গেল, কি না সে হচ্ছে মনার্কি। এই এত বছরে, হাজার বছরের মনার্কির পতন ঘটলো এবং সে জায়গায় এলো নেপাল একটা রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং সেখানটায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল নেপালে আরেকটা বিরাট পরিবর্তন। তারপরে কনস্টিটিউশন রচনাকে নিয়ে একটা বিরাট নাটক হলো 2015 পর্যন্ত। প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেটা দীর্ঘদিন ফাংশন করার পর একটা কনস্টিটিউশন লিখতে পারেনি। তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2, কারণ সেই সময় অনেকের ধারণা ছিল রাজতন্ত্র আবার ফিরবে। মানুষ দোনমন মানে দু নৌকোয় পা দিয়েছিল, হয়তো গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তখনও মানুষের মনে কিছু প্রশ্নচিহ্ন ছিল। সেই জন্য যারা পলিটিক্যাল এলিট ছিল, যারা এই কনস্টিটিউশন রচনার দায়িত্বে ছিল, তারা এখানে কিন্তু সদর্থক ভূমিকা পালন করতে পারেনি। তারপরে যখন 2013-এ গিয়ে আবার সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো, তারা 1.5 বছর খাটাখাটনি করে একটি কনস্টিটিউশন রচনা করলো, সেটা নিয়েও ডিবেট হলো, কিন্তু 2015 সালে সেই কনস্টিটিউশন এলো। ফলে এই যে নেপালের পলিটিক্যাল হিস্ট্রি এতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে এসছে, এই জন্য একজন বিখ্যাত লেখক নেপালে, যার নাম হচ্ছে লোকরাজ বড়াল, তার বাড়িতেও আমি গেছি, আমি ফেসবুকে ছবিও দিয়েছিলাম সে সময়। বিখ্যাত লেখক, আমাদের দেশের রজনী কোঠারির মতো। তো লোকরাজ বড়াল এখনো বেঁচে আছেন, বয়স্ক মানুষ। তিনি একটা দারুণ আর্গুমেন্ট দিয়েছেন, নেশন স্টেট, নেপাল স্টেট অ্যাট দি ওয়াইল্ডারনেস বলে একটি বই আছে, অনেক বই লিখেছেন, সেইটাতে উনি লিখেছেন খুব সুন্দর যে তিনি একটা থিওরি দিয়েছেন নেপালি পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে। দ্য থিওরি ইজ কল্ড জাম্প থিওরি। উনি বলছেন যে নেপালের পলিটিক্যাল ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, তাহলে দেখব যে ইট কনসিস্টস অফ ভেরিয়াস জাম্পস। সাম জাম্পস আর লং জাম্প, সাম আর হাই জাম্প, সাম আর রিভার্স জাম্প। ঠিক আছে, নেপালের যদি পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখি, বড়াল বলছেন সেখানে দেখবো আমরা অনেক জাম্প রয়েছে, জাম্প, লাফ। কিছু জাম্প আছে যেগুলো লং জাম্প বলা যেতে পারে, কিছুগুলো আছে স্মল জাম্প বলা যেতে পারে, কিছুগুলো আছে হাই জাম্প বলা যেতে পারে, কিছুগুলো আছে রিভার্স জাম্প, উল্টো দিকে জাম্প বলা যেতে পারে। সেই জাম্পগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি কি রকম। 1950 সালে যখন একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, অথরিটেরিয়ানিজমকে বিদায় জানিয়ে, তখন একটা জাম্প হলো, ইটস আ লং জাম্প, তাই না? জাম্প হলো না একটা, আগের অবস্থা থেকে পরে জাম্প হলো। দেন আবার একটা উল্টো হয়ে গেল, উল্টো রিভার্স জাম্প হলো কি, 1959-এ গণতন্ত্র থেকে আবার পিছনের দিকে ফিরলাম, রাজতন্ত্রে চলে গেলাম, পিপিএস তৈরি হলো, পার্টি লিস্ট পঞ্চায়েত সিস্টেম, রিভার্স জাম্প। তারপরে আবার একটা স্মল জাম্প হলো, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো সেখানটায় 1990-তে এসে, বা স্মল না, এটা হাই জাম্প বলতে পারো, ওই পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম থেকে আবার উঁচুতে উঠলাম, হাই জাম্প হলো। তারপরে 1996-এ আবার দেখলাম মাওয়িস্ট ইনসার্জেন্সি শুরু হলো, আবার একটা জাম্প, রিভার্স জাম্প হয়ে গেল, আবার খারাপ অবস্থার দিকে গেল। 2001-এ যে ঘটনা ঘটলো রয়্যাল ম্যাসাকার, সেখানেও একটা ছোট্ট জাম্প হলো। আবার 2008-এ গিয়ে ফাইনালি একটা বড় জাম্প হলো। ওকে, ইট ক্যান বি কল্ড অ্যাজ এ হাই জাম্প। তো অনেকগুলি জাম্প আছে, ছোট জাম্প, বড় জাম্প। জাম্প দিয়ে দিয়ে যেন পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, অর্থাৎ লাইনার হিস্ট্রি সেখানে দেখা যায় না। যেখানে হিস্টোরিক্যাল, নেপালের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, সেটা অসরল রৈখিক পথে হয়েছে, বক্র রৈখিক পথে হয়েছে বলতে পারো, জিগজ্যাগের মতো, কখনো ভালো কখনো মন্দ, কখনো গণতান্ত্রিক মানে ডেমোক্রেটাইজেশন হচ্ছে, আবার অ্যান্টি ডেমোক্রেটাইজেশন হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমি আমার লেখাতে বলেছি যে নেপালের পলিটিক্যাল হিস্ট্রিকে হিন্দু ধর্ম এবং রাজতন্ত্র, তাদের যে ঘাত প্রতিঘাত, তার মাধ্যমে যদি দেখো, এখানে যে প্রসেসটা দেখতে পাবে সেটা হচ্ছে হিন্দুয়াইজেশন, হিন্দুকরণ প্রক্রিয়া। এবং 3টে ফেজ আছে হিন্দুকরণ প্রক্রিয়ার, হিন্দুয়াইজেশন 1 মানে ফেজ 1, হিন্দুয়াইজেশন ফেজ 2, হিন্দুয়াইজেশন ফেজ 3, এবং 3টে আবার রিভার্স ওয়েভও আছে। একবার হিন্দুয়াইজেশন হচ্ছে, আবার একটা অ্যান্টি হিন্দুয়াইজেশন হচ্ছে, আবার হিন্দুয়াইজেশন হচ্ছে, আবার অ্যান্টি হিন্দুয়াইজেশন হচ্ছে, এইভাবে। তো আমার পরের যে লেকচারটা হবে সেখানে আমি এই হিন্দুয়াইজেশন ফেজটা তোমাদের আলোচনা করব, এবং তারপরে আমরা এথনিক মুভমেন্ট যেটা নেপালে হয়েছে, 2 রকমের এথনিক মুভমেন্ট হয়েছে। একটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি
এথনিক মাইনরিটি মুভমেন্ট, যেটাকে এথনিসিটি অ্যাজ মানে ইন টার্মস অফ কালচার আমরা যেটাকে বুঝি, কালচারাল এথনিক গ্রুপ, তাদের যে বিদ্রোহ, তাদের যে আন্দোলন 1990 থেকে, একটু আগে বললাম গণতন্ত্র আসার পর থেকে দ্বিতীয়বার, সেখানে এথনিক মুভমেন্টগুলি, এথনিক মানে এথনিক গ্রুপগুলি পজিটিভ হতে শুরু করেছে, সেটা একটা। এবং আরেকটা হচ্ছে 2006-7 থেকে মধেশি মুভমেন্ট যেটা শুরু হলো, সেটা হচ্ছে এথনো রিজিওনাল, অর্থাৎ একটা এথনো কালচারাল মুভমেন্ট আর একটা হচ্ছে এথনো রিজিওনাল মুভমেন্ট। দুটো ফেজে এই দুই ধরনের এথনিক মুভমেন্ট নেপালে হয়েছে। এথনো ন্যাশনালিজম, তাহলে একটা এথনো ন্যাশনালিজম অ্যাজ ইন টার্মস অফ কালচার, আর একটা হচ্ছে এথনো ন্যাশনালিজম ইন টার্মস অফ রিজিয়ন। এই দুটো ভাগে ভাগ করে আমরা নেপালের এথনিক গ্রুপ, এথনিক মুভমেন্টকে বা এথনো ন্যাশনালিজমকে আলোচনা করতে পারি। ফলে আগামী দিন আমার ক্লাস যেটা শুরু হবে, সেখানে প্রথমে আমি এই হিন্দুয়াইজেশনের ফেজগুলি একটু বলার চেষ্টা করব। হিস্ট্রিটা বলেই দিয়েছি, তো সুবিধা হয়েছে, শুধু রিলেট করে দেবো। এবং তারপরে আমরা এই দুই ধরনের এথনিক মুভমেন্টের মূল বক্তব্য কি ছিল, কি দাবি ছিল, এগুলো নিয়ে আলোচনা করব। তো এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি জিজ্ঞেস করতে পারো। স্যার, বলো। তো বলছি ওই 1959 যে দলহীন পঞ্চায়েত ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল, তো ওটা কি কোনো বিদ্যমান রয়েছে এখন পর্যন্ত কি রয়েছে? না, এখন নেই। 1990 সালে সেটা রিপ্লেস স্যার করে দেওয়া এটা হয়েছে। কি বললাম কন্ডিশন আছে? কি কন্ডিশন আছে মানে, বলে দিলাম তো। 1990 না সালে, বলছি স্যার ওই দলহীন শোনোনি ভালো করে মনে হচ্ছে, 1990 সাল পর্যন্ত এই দলহীন পঞ্চায়েত ব্যবস্থা থাকলো, যেখানে রাজা সবকিছুকে নিয়ন্ত্রণ করতো। তারপরে তো বহু কিছু ঘটে গেছে। 1990 এর পর 1996 সালে মাওয়িস্ট ইনসার্জেন্সি হলো, 2006 সাল পর্যন্ত চললো। 2006-7 থেকে দ্বিতীয় জন আন্দোলন হলো, 2008-এ গিয়ে সম্পূর্ণরূপে সেই ব্যবস্থা চেঞ্জ করে দেওয়া হলো, অর্থাৎ যে ডেমোক্রেসিটা এলো, রাজতান্ত্রিক গণতন্ত্র, সেই রাজতান্ত্রিক গণতন্ত্র পরিবর্তন হয়ে এখন প্রজাতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সেকুলার, অর্থাৎ সেকুলার ডেমোক্রেটিক নেপালে হয়েছে, যেটাকে নয়া নেপাল বলা হয় অনেক ক্ষেত্রে। তো ফলে সে সিস্টেম ভূত হয়ে গেছে, রাজাই নেই তার রাজতন্ত্র। আর তাহলে আর পার্টিলেস পঞ্চায়েত সিস্টেম কোথায় থাকবে? ওটা 1990 পর্যন্ত ছিল। ওই যে ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল টাউন্সিল তৈরি হয়েছিল, ওগুলোও নেই এখন। প্রশাসনিক সিস্টেমটাই চেঞ্জ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছো মোটামুটি? গল্প করেই বললাম। হ্যাঁ স্যার। স্যার বলছি আজকের রেকর্ডিংটা স্যার কখন পাবো? মানে আজকে অনেক জায়গা চলে গেছে, ছেড়ে গেছে, তাই স্যার